করে আমি গাইবান্ধা জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য। হয়তো আশ্চর্য বোধ করতেছেন। কতদিন যাবৎ বাংলাদেশ জামাতে ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি। ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমার নাম শ্রী মিলন চন্দ্র ভট্টাচার্য। আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন, আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে। এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছে। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা, 5 জন মানুষও নিহত হয়। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন, কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না। চাইলেই কি আসলে ইতিহাস মুছে ফেলা যায়? বাংলাদেশের স্বাধীনতার সাথে বা মুক্তিযুদ্ধের সাথে একটা শব্দ কানেক্টেড এজ এ ভিলেন হিসেবে, সেই শব্দটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল, এটা অস্বীকার করার কোনো রকমের সুযোগ নেই। যদিও জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আবার নানান বক্তব্য, পাল্টা বক্তব্য উঠে আসছে। গতকালকে আমাদের জামায়াতের আমির, যথেষ্ট ভদ্রলোক মানুষ, ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি একটা বক্তব্য দিয়েছেন। এইমাত্র পাওয়া গরম খবর, এবার জামাতের সাথে যোগ হলেন হিন্দু ধর্মাবলম্বী। জামাতের সাথে তার কি সম্পর্ক? তিনি কি তার নিজ ধর্ম ত্যাগ করেছেন? বেড়ে এলো সব চাঞ্চল্যকর তথ্য। এদিকে ডক্টর শফিকুর রহমান সাহেব সম্পর্কে কি চাঞ্চল্যকর তথ্য দিলেন? বেড়ে এলো সব রহস্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে স্বাগতম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট নিউজ নিয়ে হাজির হলাম, যার নমুনা শুরুতেই দেখতে পেরেছেন। দেখে আজ করতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকে হয়তো মন্তব্য করছেন যে হঠাৎ করে আমি গাইবান্ধা জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য। হয়তো আশ্চর্য বোধ করতেছেন। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামাতে ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি। আমার প্রয়াত বড় ভাই, উনি ছোটবেলা থেকেই জামাতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উনি আজ 10 বছর যাবৎ উনি মৃত্যুবরণ করেছেন। তার পরবর্তী হালটা আমি ধরে আছি এই জামাতে ইসলামীকে। আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমার নাম শ্রী মিলন চন্দ্র ভট্টাচার্য, ব্রাকেটে ঠাকুর। আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলার 4 নং বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত পুরোহিত। এবং সাগাটা ফুলছড়ি উপজেলা যারা এসেছেন, আমি 2008 সাল থেকে 11 সালের 11ই নভেম্বর পর্যন্ত ভরতখালী কালী মন্দিরের পুরোহিত ছিলাম। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত। আমার ইউনিয়নের, আপনারা জানেন, সে 2014 সালে আমাদের বর্তমান 4 নং বরিশাল ইউনিয়নের জামাতে আমির শামীম প্রধান ভাই, তার সঙ্গে আমি একসঙ্গে জামাতে ইসলামী কাজ করি। শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত, এবং এখন পর্যন্ত আমি গাইবান্ধা কোর্টে আমাকে হাজিরা দিতে হয়, এবং আমি 4 দিন জেল কেটেছি। এটাই আমার পরিচয়। এখন আজকে আমি কেন জামাতে ইসলামীকে ভালোবাসি এটা তো আপনাদের শোনা দরকার। আমি একটি জিনিস জানি যে আমরা হলাম ধর্মযাজক। যাদের মধ্যে ধর্ম জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে, তারা কখনোই অন্যায় অবিচারে যেতে পারে না। এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্মপরায়ণ জামাতে ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই। আমি গাইবান্ধা জেলার সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য আহ্বান করছি। ইতিপূর্বে আপনারা যে একটা ইতস্তত বোধ করতেন, হয়তোবা জামাতে ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন, দলে যাইতে চাইতেন, কিন্তু অনেকে বিশ্বাস করতো না যারা সবাই আওয়ামী লীগ। কিন্তু আজ কিন্তু সেই দিন আর নেই। আওয়ামী লীগ 1971 সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে, কিন্তু কোনো হিন্দু কিন্তু আওয়ামী লীগের কাছে থেকে কিছু পায় নাই। এই আওয়ামী লীগ আমাদের ঘরে বন্দুক ফুটাইয়া তারা এই দেশের অর্থ লুট করে বাইরে নিয়ে গেছে। আর আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা, তারা আছি একদম নির্যাতিত অবস্থায়। আপনারা জানেন, আমি হিন্দু সনাতন ধর্মাবলম্বীকে অবগত করতে চাই, এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ ভালোবেসে থাকে, এই 2014 থেকে 17 সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করা হয়েছে। আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন? কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন? আর আজকে এই ইসকন সদস্য চিন্ময় প্রভুক নিয়ে আপনারা লাফালাফি করতেছেন। এই চিন্ময় প্রভু ইসকন সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আপনারা উত্তরবঙ্গে ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন,
রায়ন চক্রবর্তী শুভ, তার সঙ্গে এই ইউনিয়ন এই ইসকন সদস্যদের কত বাক বিতণ্ডা হয় বা হয়ে আসছে। আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল, এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে, আর আজকে তারই পিছনে আপনারা লাফালাফি করেন। আর যারা হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ব্রাহ্মণ মারা গেল, তা নিয়ে তো আপনারা কোনোদিন আন্দোলন করেন নাই। আমি আপনাদেরকে সচেতন করতে চাই, এখন আর আওয়ামী লীগ নেই। আপনারা দেখেছেন গত দুর্গাপূজা তথা 5ই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে আসছে, আমি তো মনে করি 100 বছরেও কোন দল হিন্দুদের জন্য এইভাবে নিরাপত্তা দিতে পারে নাই। এই দৃষ্টিকোণে ইতিপূর্বে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি নিতে হয়েছে, পুলিশ পাহারা দিতে হয়েছে। এইবার আমাদের কোনো মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই। আমি চাই যে আজীবন আমাদের বাংলাদেশের জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী। উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায়, আমরা আজীবনের জন্য কোনো নির্যাতিত হব না। আমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে কোনো পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না। আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই 5টি বছরের জন্য ডক্টর শফিকুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশে রূপান্তরিত করব। চাইলেই কি আসলে ইতিহাস মুছে ফেলা যায়? বাংলাদেশের স্বাধীনতার সাথে বা মুক্তিযুদ্ধের সাথে একটা শব্দ কানেক্টেড অ্যাজ এ ভিলেন হিসেবে, আর সেই শব্দটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল, এটা অস্বীকার করার কোনো রকমের সুযোগ নেই। যদিও জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আবার নানান পাল্টা বক্তব্য উঠে আসছে। গতকালকে আমাদের জামায়াতের আমির, যথেষ্ট ভদ্রলোক মানুষ, ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে চলছে যথেষ্ট তোলপাড়। শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না, বিএনপি সহ, জাতীয় পার্টি সহ অন্যান্য যে পুরনো রাজনৈতিক দলগুলো আছে, তারা বলতে তাহলে মানে ভূতের মুখে কি আমরা রাম নাম শুনছি? বিষয়টা কোন জায়গা থেকে আসছে দেখেন। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির আছেন, তিনি রংপুরের পাগলাপীরে একটা গতকালকে প্রোগ্রাম ছিল, সেইখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে দেশে পরীক্ষিত 2টি দেশপ্রেমিক শক্তি আছে। কারা? এর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, অবশ্যই নিঃসন্দেহে, এতে কোনো ধরনের বিতর্ক নেই। আর আরেকটা হচ্ছে জামায়াত ইসলামী। তার এই এমন বক্তব্যের পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ ইস্যুতে তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল, ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের। গতকালকে রংপুরের পাগলাপীরে জামায়াত আয়োজিত পথসভায় জামাতের আমির সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি, তিনি বলছেন যে আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে, জামায়াতকে তছনছ করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে, তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে। এভাবেই ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না, ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায়। এখন কে পালিয়েছে? ভাড়াটিয়ারা পালিয়েছে। তো এখন আওয়ামী লীগের ইস্যুতে এই মুহূর্তে তো আসলে বিষয়গুলো হচ্ছে একরকম। তো বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু বিষয়টা নিয়ে বলছেন যে যদি বাংলাদেশে পরীক্ষিত 2টাই শক্তি থাকে, তাহলে বিএনপির যে বিশাল নেতাকর্মী 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বিএনপির থেকে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আছেন অথবা অনেকে প্রাণ দিয়েছেন, তাহলে তারা কি সব আউট অফ ফোকাস? এই দেশে শুধুমাত্র জামাত ইসলামীকে একমাত্র দল যারা দেশপ্রেমিক, আর বাকিরা তাহলে কিছুই না? তারা কি দেশপ্রেমিক না? প্রশ্নগুলো বারবারই উঠে আসছে যখন নতুন করে এই জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান টানাপোড়েন সম্পর্কের জায়গাগুলোকে অবজার্ভ করছি। 1971 সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো রকম সরি বলা হয়নি। তবে তিনি বলছিলেন যে গোলাম আজম সাহেব সম্ভবত 72 অথবা 75 অথবা 80-র দশকে এসে তিনি একবার বিষয়টা নিয়ে ব্যাখ্যা বা বক্তব্য দিয়েছিলেন। তো জামায়াত ইসলামের আমিরের এমন বক্তব্যকে আপনি আসলে কিভাবে নিচ্ছেন? যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে দেশপ্রেমিক শক্তি, সেটাকে আসলে শুধু জামায়াত ইসলাম আর সেনাবাহিনী? তাহলে আমাদের বাকি যে বাহিনীগুলো আছে, তারা কি আসলে দেশপ্রেমিক না? আমাদের মধ্যে দুর্নীতি আছে, লুটপাট আছে, ক্ষমতার স্বাদ পেলে নেতা, এমপি, মন্ত্রী প্রত্যেকের মধ্যেই এক ধরনের ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমরা ভর করতে দেখি, যারা প্রকৃতপক্ষে আসলে কিন্তু দেশকে লুট করে। কিন্তু এটা কি গণহারে? তাদের মধ্যে কি আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক রাজনৈতিক নেতা নাই? কোথাও না কোথাও কিন্তু আছে। তবে জামায়াত আমিরের এমন বক্তব্যকে কেউ কেউ বলছেন যে এটা আসলে ওনার উচিত হয়নি, আবার কেউ কেউ বলছেন যে না ভাই, আওয়ামী লীগ বিএনপি তোমরা এককভাবে ক্ষমতায় ছিলা, স্বাধীনতার পর থেকে 53 বছরে তোমরা দেশকে লুট করছো, জামাত এককভাবে ক্ষমতায় আসে নাই। আবার যখন ক্ষমতায় আসছিল, জামাতের যে সকল নেতারা নির্বাচিত হয়েছিল, তাদের বিরুদ্ধে এই পর্যন্ত কখনো কোথাও কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই। আবার কেউ কেউ বলছেন যে জামাত আমিরের এই কথার পেছনে যে যুক্তিরা, সেটা হচ্ছে কোনটা? যে
বাংলাদেশের মানুষের একদম সাধারণ মানুষ যাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকে আওয়ামী লীগ এবং বিএনপি বা জাতীয় পার্টি, এই দলগুলো যখন ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীরা যেভাবে একদম একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার থেকে শুরু করে ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে লুটপাট দখলের খেলা খেলে, সেই খেলাতে জামায়াত ইসলামের নেতাকর্মীরা কখনোই এমন ধরনের কোনো ভূমিকা রাখে না। সুতরাং দেশপ্রেমিক যদি হইতো তাহলে তারা তো এই কাজগুলো করার কথা না, যেমনটা জামাত করছে। জামাত দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের তারা ব্যবসা প্রতিষ্ঠান আরও বিভিন্ন ধরনের জায়গাতে ভূমিকা রাখছে। বিপরীতে অন্যান্য দলগুলো এইরকম ভূমিকা না রেখে তারা তাদের টাকা পয়সা বিদেশে পাচার করা ওই সকল দেশে গিয়ে সেটলমেন্ট করছে। সো জামায়াত আমিরের বক্তব্য অবশ্যই সঠিক। আবার অন্যরা বলতে যাচ্ছে আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে, অধিকাংশ চোর হইতে পারে, কিন্তু দেশপ্রেমের বেলায় আমাদের হিসাবটা আলাদা। তো প্রকৃত দেশপ্রেমের সংজ্ঞাটা আসলে কিন্তু ডিফারেন্ট। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে, তাদের নেতাকর্মীদের দিকে তাকালে বেশিরভাগ সময় মনে হয় যে ক্ষমতায় আসি আমরা লুটপাট করার জন্য। 90% নেতাকর্মী ঠিক এই মেন্টালিটিতেই। 10% নেতাকর্মী বা যারা আছেন ঊর্ধ্বতন, যারা বড় বড় নেতৃত্বের জায়গাগুলোতে যান, তারা হয়তো রাষ্ট্রকে বিনির্মাণ, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসগুলোতে ফোকাস করে, বাট বাকিরা লুটপাটের খেলা খেলে। তো যারা লুটপাট করে তারা কি দেশপ্রেমিক হতে পারে? হতে পারে না, এমনটাই বক্তব্য আমজনতার মধ্যেও আছে। তো আপনি কিভাবে দেখছেন? ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ ভবনের নির্বাচন ব্যবস্থা ও সংস্কার কমিশনের সঙ্গে পুলিশ, বিজিবি ও আনসারের শীর্ষ মাঠ পর্যায়ের কর্মকর্তারা মতবিনিময় সভা করেন। এই দুই ধাপের মোট 30 জনের মতো কর্মকর্তা সবাই অংশ নেন। এই কর্মকর্তাদের বড় অংশই 2014-18 ও 2022 সালের অনুষ্ঠিত বিতর্কিত 3টি জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো না কোনোটিতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রস্তাব তৈরির জন্য অংশগ্রহণকারীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করেন বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন। পাশাপাশি গত 3টি জাতীয় নির্বাচন ও পর্যালোচনা করেছেন তারা। এই অংশ হিসাবে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।